ভোট কারচুপির সাথে জড়িত থাকায় ডক্টর ইউনূসকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিলেন সেনাপ্রধান। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ সবচেয়ে বড় বজ্রপাত। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে, যদি তিনি ভোট কারচুপির অভিযোগে জড়িত থাকার প্রমাণ স্বীকার না করেন এবং পদত্যাগ না করেন। এই ঘোষণা দেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে গেছে। সেনাপ্রধানের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সেনা সদর দপ্তরে এক গোপন বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েকজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা। বৈঠকে আলোচনা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, ব্যালট বাক্স ভর্তি, ভুয়া ভোটার তালিকা, এজেন্ট বিতরণ এবং ফলাফল ম্যানিপুলেশনের সাথে অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্বের যোগ সাজেশের অভিযোগ। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা কোনো আপোষ করব না। যারা এই পবিত্র প্রক্রিয়াকে কলঙ্কিত করেছে তাদের বিচারের আওতায় আনা হবে, যত উঁচু পদেই থাকুক না কেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে আরো বলেন, আমরা প্রমাণ সহ দেখেছি যে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা মিলে একটি সুসংগঠিত চক্র গড়ে তুলেছিল। ভোটের দিন রাত ১২টার পর অনেক কেন্দ্রে ফলাফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। জামায়াত বিএনপি জোটের প্রার্থীদের যেসব আসনে জয়ের সম্ভাবনা ছিল সেগুলোতে রহস্যজনকভাবে ফল উল্টে গেছে। এর পেছনে কে বা কারা ছিল আমাদের গোয়েন্দা রিপোর্ট স্পষ্ট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশে এসব হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমি তাকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি, হয় স্বীকার করুন এবং পদত্যাগ করুন, নয়তো আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হবে। এদিকে ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধানমন্ডি, গুলশান, বনানীতে সেনাবাহিনীর অতিরিক্ত টহল শুরু হয়েছে। সেনানিবাসের চারপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। অনেকে বলছেন এটা একটা সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি, কিন্তু সেনাপ্রধান সাফ বলেছেন, আমরা গণতন্ত্রের পক্ষে, কোনো অভ্যুত্থান নয়, শুধু অপরাধীদের বিচার চাই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে সূত্র বলছে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠরা জরুরি বৈঠক করেছেন। কেউ কেউ বলছেন তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে যেতে পারেন, আবার কেউ বলছেন আন্তর্জাতিক চাপে সেনাবাহিনীকে পিছু হটতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আলটিমেটামের পর দেশে নতুন সংকট তৈরি হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিএনপির এক নেতা বলেছেন, অবশেষে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, ভোট চুরির বিচার হোক। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এটা একটা ষড়যন্ত্র, ইউনূসকে ফাঁসানোর চেষ্টা। রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, কেউ বলছে ইউনূসকে গ্রেফতার করো, কেউ বলছে সেনাবাহিনী গণতন্ত্র রক্ষা করছে। পরিস্থিতি এখন ফুটন্ত কড়াইয়ের মতো, যে কোনো সময় ফেটে পড়তে পারে। সেনাপ্রধানের এই ২৪ ঘন্টার আলটিমেটাম কি সত্যিই কার্যকর হবে, নাকি আন্তর্জাতিক চাপে পিছিয়ে যাবে? পরবর্তী ২৪ ঘন্টা দেশের ভাগ্য নির্ধারণ করবে। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব মোড়। সেনাপ্রধানের ২৪ ঘন্টার আলটিমেটাম শুধু ডক্টর ইউনূসের বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্র, ভোটের পবিত্রতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। যদি এই দাবি কার্যকর হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের পতন এবং নতুন সংকট অবশ্যম্ভাবী। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও জনমতের প্রতিক্রিয়ায় পরিস্থিতি পাল্টাতে পারে। শেষ পর্যন্ত এই টানাপোড়েন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে নাকি আরো অস্থিরতা বাড়াবে, তা নির্ভর করছে পরবর্তী কয়েক ঘন্টার সিদ্ধান্তের ওপর। নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকৃতি দিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলে নিজের ভেরিফাইড পেজে ওই পোস্ট দিয়েছিলেন তিনি। পোস্টে জামায়াত আমির বলেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। আমরা এই ফলাফলকে স্বীকৃতি দেই এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় নির্বাচনের ফলাফল আরো গভীর ও জটিল বাস্তবতার কথাও তুলে ধরে। শফিকুর রহমান বলেন, প্রায় 40% ভোট পেয়ে জামায়াত শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান নির্বাচন পদ্ধতিতে লাখ লাখ ভোট কাঠামোগতভাবে যথাযথ মূল্যায়ন পায় না। 53টি আসনে বিএনপি জোট কয়েকশো থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। কয়েকটি আসনের ফলাফল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সব পন্থায় প্রচেষ্টা চালাবো। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট যেসব আসন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে
সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার দায়িত্বশীল প্রচেষ্টা। শফিকুর রহমান আরো বলেন, যেখানেই ভোট গণনায় বিলম্ব, অনিয়ম বা বিরোধের অভিযোগ উঠেছে সেখানে জামায়াত জোটের প্রতিনিধিরা আইনগত কাঠামোর মধ্যে পুনর্গণনা ও আইনি প্রতিকারের চেষ্টা করছেন। প্রতিটি ভোট অবশ্যই সঠিকভাবে গণনা করা এবং প্রতিটি সঙ্গত উদ্বেগ গুরুত্বের সঙ্গে যাচাই করা জরুরি। নতুন সরকার গণভোটের ফলাফলকে সম্মান করবে আশা প্রকাশ করে জামায়াত আমির বলেন, অনেক ত্যাগ ও সংস্কারের চেতনায় প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে প্রায় 68% ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। আমরা আশা করি নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে, আইনের শাসন সমুন্নত রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন পরিচালনা করবে। সংস্কার কোনো স্লোগান নয়, আমানত। 32 আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্য। ভোট গ্রহণের সূচনা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে 32টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্য। ইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা 11:50 রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে 11 দলীয় ঐক্যের সদস্যদের বৈঠকটি শুরু হয়। এটি চলে দুপুর 1:30 পর্যন্ত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে ছিলেন। এতে 11 দল থেকে অংশ নেন ঐক্যের লিয়াজো কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, অতীতের তুলনায় ভোট গ্রহণ তুলনামূলক সুষ্ঠু হলেও ভোট গণনা পুরোপুরি সুষ্ঠু হয়নি। এ অভিযোগ তুলে 32টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়েছে। ইসি থেকে প্রতিকার না পেলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথাও জানান তিনি। নির্বাচনের সহিংসতার ঘটনা এবার প্রত্যাশিত ছিল না বলেও উল্লেখ করেন। তার অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান সক্রিয় ছিল। অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি ধমকি ও জাল ভোটের মতো ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর 400 পিস্তল এখনো উদ্ধার হয়নি বলেও দাবি করেন তিনি। এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি জানালেন প্রেস সচিব। প্রথমবারের মতো নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। প্রেস সচিব বলেন, এবার এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আর এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন। প্রেস সচিব আলো বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের পারফরমেন্সেও খুশি উপদেষ্টা পরিষদ, তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদ মনে করে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। এ সময় হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে শফিকুল আলম বলেন, সরকার ধর্ষণের ঘটনায় একটি কমিটি করে দেবে যারা এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে। শফিকুর নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং এর দুজন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন। তারা বলেন, আগামীকাল সন্ধ্যা 7টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়। এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সঙ্গে, যে মোর্চায় এনসিপিও রয়েছে। নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারা 209টি আসনে জয়ী হয়েছে। জামায়াত ইসলামী ও মিত্রগুলো 77টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।